আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫ সালের যেটা, এতে যারা চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, সেই প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আপনাদের জন্য কিছু জরুরি কথা বলতেই আমি আজকে আসলাম। আমি আমার কথাগুলোতে যাওয়ার আগে ২-১ টা কথা একটু বলে রাখা দরকার। দেখুন, আমি ওই ধরনের কোনো ভণ্ড না যে আপনারা যারা এই প্রাইমারি সহকারী শিক্ষকের যারা চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও আজকে ৪ থেকে ৪.৫ মাসের বেশি, মানে এই এতগুলো সময় আপনারা যারা এইভাবে মানসিক দুর্দশায় আছেন, ভাবতেছেন যে আসলে কি হবে, অনেকে চাকরি ছেড়ে দিয়ে আসছেন। আপনাদের কষ্টটা আমি বুঝি বলেই আমি কোনো ধরনের কোনো ভালো কোনো একেবারে যথার্থ সঠিক আপডেট না আসলে আমি আপনাদের সামনে আসি না। কখনোই আসি না। বুঝছেন? হয়তো বড়জোর পোস্টে জানিয়ে দিই, এটা হতে পারে, এই এতটুকুই। কিন্তু ভন্ডামি ওই যারা করেন তাদের মতো আমি না। এটা নিশ্চয়ই আপনারা জানেন। তো যারা আপনাদের এই ইমোশন নিয়ে বেকার মানুষ বা যারা অসহায় তাদের ইমোশন নিয়ে যারা খেলেন, যারা ভন্ডামি করেন, এইসব পিচার্সদের আল্লাহ পাক দেখে নিবেন ইনশাল্লাহ। ঠিক আছে? তো যারা আপনারা আসছেন আমার এই ভিডিওটা দেখতে, আমার দরকার ছিল এটুকু জানানো। আমার কেন তা আমি একটু পরে আপনারা বুঝতে পারবেন। তো এবার কথাতে যাই। আপনারা নিশ্চয়ই জানেন যে আপনার এই জুন মাস শুরু হওয়ার পর থেকে ২ টা গোপন নোটিশ সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেরিয়েছে। একটা আমি দিয়েছি কিন্তু আমার পোস্ট অংশে। আপনারা দেখেছেন YouTube প্লাস Facebook ২ জায়গাতেই। তা হচ্ছে যে ৪ টা ধাপে আপনাদের এই জয়েনিংটা কমপ্লিট করা হবে। অর্থাৎ এই ধরনের একটা চূড়ান্ত নির্দেশনা গত মে মাসে ৩ তারিখে এসেছিল। অর্থাৎ এটা হচ্ছে আপনার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা চিঠি গিয়েছিল প্রাথমিক অধিদপ্তরে। এবং সেখানে কিন্তু ওই ৪ টা ধাপের কথা বলা হয়েছে। নাম্বার ১ হচ্ছে পুলিশ ভেরিফিকেশন, নাম্বার ২ হচ্ছে আপনার বিভিন্ন কাগজের সত্যতা যাচাই, নাম্বার ৩ হচ্ছে এনএসআই ভেরিফিকেশন এবং নাম্বার ৪ হচ্ছে সকল কাজ সম্পূর্ণ হওয়ার পরে, অর্থাৎ ভেরিফিকেশন প্লাস কাগজপাতি সত্যতা যাচাইয়ের পরে আপনার যারা চূড়ান্তভাবে তাদের মনে হচ্ছে যে যারা আপনার যোগ্য এলিজিবল প্রার্থী যারা আছেন, তাদেরকে একটা ২ মাসের বুনিয়াদী প্রশিক্ষণ দেওয়ানো হবে পিটিআইতে। এবং এর পরবর্তীতে তাদেরকে পদায়ন সহ আপনার পাঠানো হবে স্কুলে, অর্থাৎ তারা চাকরি করতে পারবে না। ২০২৫ সালের যে সরকারি যে এই যে সহকারী শিক্ষক নিয়োগ প্রাথমিকের এই যে নীতিমালা, এই নীতিমালা অনুসারে এখানে কয়েকটা জায়গায় পয়েন্টে একটু ফাঁকা ফাঁকা রয়ে গেছে। ওই জায়গাগুলোতে মূলত আপনাদের বলতে আসছে। এখন সবই তো ঠিক আছে। এনএসআইটা আগে ছিল না, এখন যুক্ত হয়েছে এই প্রাইমারিতে। আগে এনএসআই ভেরিফিকেশন লাগতো না, পুলিশ ভেরিফিকেশন হলেই চাকরি হয়ে যেত এবং সেগুলো পরেই হতো। মূল বিষয় হচ্ছে কি, প্রথম কথা তা হচ্ছে কালক্ষেপণ। এটা হচ্ছে মেইন বিষয়। কারণ বাজেট নাই সরকারের হাতে। সরকার কি দিয়ে এই এতগুলো শিক্ষককে জয়েন দেওয়ালেই তাদেরকে কিভাবে চালাবে? এইটাই হচ্ছে প্রধান কথা। এই কারণেই আপনার এত টালতাড়না করে জুলাই মাস পর্যন্ত বিষয়টাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। এবং অনেকেই আপনারা বলেছেন, ওই যে ভণ্ড যারা আছেন তারা বলছেন যে জুন মাসের মধ্যেই সবকিছু করে ফেলা হবে। জুন মাসের মধ্যেই আপনার যোগদানপত্র পেয়ে যাবেন, নিয়োগপত্র পেয়ে যাবেন, হ্যান-ত্যান। এ সম্ভব না। আমি সেই প্রথম থেকেই বলে আসছি। আজ থেকে ২ মাস আগেও বলেছি যে এ সম্ভব না। এই জুলাই মাস বাধাবে সরকার। কারণ সরকারের হাতে টাকা নাই। প্রথম কথা হচ্ছে তাই। আর যদি আসেন ভেরিফিকেশনের বেলায়, ভেরিফিকেশনটা এনএসআই পর্যন্ত নেওয়ার আরও একটা কারণ হচ্ছে কালক্ষেপণ তো আছেই। প্লাস হচ্ছে মানেন বা না মানেন, কিছু আছে যারা আপনার মেধাবী না আরকি। তারা আসছেন। তো তাদেরকে খুঁজে বের করা। এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দলই চায় যে ভিন্ন মতামতের যারা আছেন তারা সরকারি চাকরিতে না আসুক। বুঝতে পেরেছেন? অর্থাৎ যে দল ক্ষমতায় থাকে তারা চায় তাদের ভিন্ন মতের যে দল আছে তারা যেন না আসতে পারে। এটা একটা কারণ, বড় কারণ। আমি আর এই বিষয়ে ডিপে যাব না। এটা প্রত্যেক সরকারের আমলেই হয়েছে। ঠিক আছে? এবারও হয়তো এটা হলেও হতে পারে। এই আরকি। তো যেটাই হোক, এনএসআই ভেরিফিকেশনে সম্পূর্ণ হওয়ার পর, আমি এনএসআই ভেরিফিকেশনে আসবো একটু পরে। এনএসআই ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পরে নিয়োগপত্র দেয়া হবে কি হবে না, অর্থাৎ জেলায় জয়েনিংটা হবে কি হবে না আপনার মানে ওই ট্রেনিং এর আগে, এইটা নিয়েই হচ্ছে আপনাদের সমস্যা। দেখুন, ওখানে একটা কথা বলা আছে যে ২০২৫ এর নীতিমালা অনুসারে বাকি কাজ বাস্তবায়ন করা হবে এবং ২ বছর পরে চাকরি স্থায়ীকরণ করা হবে। এই তো। আমার পার্সোনাল দৃষ্টিভঙ্গিতে যদি আমি বলি, যদি সেই হিসাবেই যায়, তাহলে আপনাদের জেলায় জয়েনিংটা হয়তো দেওয়া হবে। বুঝতে পেরেছেন? অর্থাৎ আপনারা সবাই মিলে যে আপনাদের জেলাতে, জেলার ডিপিই অফিসে যেটা, সরি, হ্যাঁ, ডিপিই অফিস, অর্থাৎ যেটাই হোক, প্রাথমিক শিক্ষা অফিস, ডিপিই অফিস বলে ভুল হবে, ডিপিও অফিস, অর্থাৎ প্রাথমিক যে আপনার শিক্ষা অফিস যেটা, যাই হোক। তো এই অফিসে যেয়ে আপনারা যোগদান করবেন। কিন্তু আপনাদের যোগদান না, সরি, আপনাদের নিয়োগপত্র দিবে, হ্যাঁ যোগদানই করবেন, নিয়োগপত্র দিবে, আপনারা যোগদান করবেন। তবে আপনাদের কোন স্কুলে আপনারা চাকরি পাচ্ছেন এটা ঠিকঠাক থাকবে না। অর্থাৎ যার যোগদান করার পরে আপনাদের নামটা যোগদানের খাতায় আছে আর কি, যে আপনারা যোগদান করেছেন। এরপর আপনারা ট্রেনিংয়ে যাবেন। এখন বলা হচ্ছে যে ট্রেনিংয়ে গেলে সেখানে ২ মাস পরে যে ট্রেনিংটা যখন শেষ হবে তখন একটা পরীক্ষা আছে, পরীক্ষাটা টিকতে হবে। ওই পরীক্ষা টিকলে আপনারা পদায়ন সহ
মানে চূড়ান্ত যে জায়গায় আপনাদের চাকরি সেখানে আপনারা যেতে পারবেন। মানে এটা আহামরি কোনো কঠিন কিছু না। একবার সহজ কথা কি, একবার যদি যোগদান হয়ে যায় এনএসআই ভেরিফিকেশন, পুলিশ ভেরিফিকেশন আরও সব কিছু সম্পূর্ণ করার পরে, সেক্ষেত্রে আমার মনে হয় না যে তাকে চাকরি থেকে মানে সরিয়ে নেওয়া এতটা সহজ। আর যদি ২ নাম্বারই হয়, অর্থাৎ যদি দেখেন যে কাউকে ইচ্ছাকৃতভাবে মানে যোগ্য থাকার পরেও তাকে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই ট্রেনিংয়ের মাধ্যমে, তো আন্দোলন তো আছে। বুঝতে পেরেছেন? সেটা করা যাবে তখন। এ নিয়ে এত প্রেশার খাওয়ার কোনো প্রয়োজন নাই। এখন আপনারা এই ট্রেনিংয়ের জন্য প্রস্তুত হন, কারণ এই ট্রেনিংটা কিন্তু হবে এবং কোনো কারণে যদি এই ট্রেনিংয়ের আগে যদি আপনাদেরকে জেলায় যোগদান না করায়, তাহলেই হবে হচ্ছে সরকারি বিধি বহির্ভূত কাজ। এবং এই বিধি বহির্ভূত কাজ যদি হয়ে থাকে, তাহলে কি করতে হয় সেই বিধি বহির্ভূত কাজের বিরুদ্ধে, এটা নিশ্চয়ই আপনারা খুব ভালো করেই জানেন। ২৪-এর আন্দোলন থেকে শুরু করে সব কিছুই নিশ্চয়ই এটা আমাদেরকে জানিয়ে দিয়েছে যে কি করলে নিজের প্রাপ্যটা আদায় করা যায়, সেটা আপনারা করবেন। আদারওয়াইজ আমি তো আর কোনো কিছু দেখি না। কারণ বিধি বহির্ভূততে কেন যাবে? বুঝছেন? সব কিছুতে একটা নিয়মমালা আছে বা নীতিমালা আছে। এখন আসেন হচ্ছে এনএসআই ভেরিফিকেশনের বিষয়টা। দেখুন, পুলিশ ভেরিফিকেশনে আপনার যেসব কাগজপাতি লাগে এই নিয়ে আমি ২ টা কথা বলেছি। আগেও আমি ভিডিও দিয়েছি, সেখানে আপনারা দেখেছেন। কিন্তু এনএসআই ভেরিফিকেশন কিন্তু একটু ডিপ ভেরিফিকেশন। এখানে কিন্তু আপনার যে আপনি যেখানে পড়াশোনা করেছেন সেখানে সার্টিফিকেট তো লাগবে, আসলটা মার্কশিট লাগবে, প্লাস আপনার ওইখানে যদি কোনো আইডি কার্ড থেকে থাকে, বুঝতে পেরেছেন? অর্থাৎ আপনার রোল সহ আপনি যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন, অনার্স মাস্টার্স করেছেন বা যেটাই হোক, যেটা আপনি দিয়েছেন আরকি, সেই আইডি কার্ডও আপনার মানে ছবি বা ফটোকপি বা সেই আইডি কার্ডের আসল কপি আপনাকে দিতে হতে পারে। এবং তারা কিন্তু যেখানে আপনি পড়াশোনা করেছেন, যে তথ্য আপনার দেওয়া আছে আপনার আবেদনে, এই চাকরির আবেদনে, সব তথ্য তারা খুঁটিয়ে নাটিয়ে দেখবে এবং আপনারা কিন্তু সেখানে তারা কিন্তু যাবে। বুঝতে পেরেছেন? এবং যে কিন্তু সেটা তারা করবে। তো এই জায়গায় যারা ২ নাম্বারি করে সার্টিফিকেট দিয়ে পরীক্ষা দিয়ে এই পর্যন্ত এসেছেন, ভুয়া পার্টি যারা, এরা তো টিকতে পারবে না। এই একটা কিন্তু ভালো জায়গা। অর্থাৎ মেধাবীদের জন্য এটা খুব ভালো। মেধাবীরা তো নিশ্চয়ই সৎভাবেই এসেছেন। তাদের এই নিয়ে টেনশন করার দরকার নেই। তবে এই কাগজগুলো আপনাদেরকে সংগ্রহ করে রাখতে হবে এবং এটা কিন্তু তারা চাইবে। আমি এতগুলো কথা এইজন্য বললাম, আমি যে চাকরিটা করি, এই চাকরিতে আমি ৩ বার, এই চাকরিতে ২ বার, সরি। এই চাকরিতে ২ বার এবং আগের চাকরি মিলিয়ে মোট ৩ বার এনএসআই আমার সাথে দেখা করেছে, আমার সাথে যোগাযোগ করে আমি তাদের সাথে কাছে গিয়েছি ২ বার তাদের প্রতিষ্ঠানে। এনএসআই যে সরকারি দপ্তরটা যেখানে আছে আরকি, যেমন আমার জেলা বাগেরহাট, সেখানে গিয়েছি, দেখা করেছি এবং তারা একবার আমার বাসায় এসেছে। আসলে আমি যখন নিবন্ধনে চাকরি ১ম পাই লেকচারার হিসাবে, ইংলিশ লেকচারার ১৪তম নিবন্ধন থেকে, ঠিক আছে? ওই নিবন্ধনে যখন চাকরিটা পাই তখন একবার আমার এনএসআই হয়েছিল। নিবন্ধনের চাকরিতে পর্যন্ত এনএসআই হয়েছে। তো সেখানে আমি আমার এই তথ্যগুলো আমি দিয়েছিলাম। প্লাস পরবর্তীতে আমি যে বিসিএস থেকে যখন আমি আসলাম, তো ২৪ সালে আমি যোগদান করি। ২৪ সালে যোগদান করার পরপরই অল্প কিছুদিনের ভিতরে বা ধরেন এই ৮ মাসের মধ্যেই তো সরকার পাল্টে যায়। তো ২৪ সালে আমি যখন যোগদান করি তখন একবার আমার এনএসআই হয়ে তারপর যোগদান হয়েছে। বুঝতে পেরেছেন? এর পরবর্তীতে আবার যখন সরকার পাল্টেছে তখন আবার আমার এনএসআই হয়েছে। দেখছে যে আমি আসলে কোনো রাজনৈতিক খারাপ দলের সাথে আছি কিনা, খারাপ দল বলতে বুঝাচ্ছি বিরোধী দলের সাথে আছি কিনা, বা আমার মতাদর্শ সরকারের সাথে বা রাষ্ট্রের সাথে রাষ্ট্রদ্রোহিতার শামিল হয় কিনা, এগুলো তারা চেক করেছে এবং দেখেছে এই কোনো সমস্যা নেই, আমার চাকরি পার্মানেন্ট হয়েছে। বুঝতে পেরেছি? তো এইগুলাই আপনাদের সাথে মূলত করা হবে। ওকে? তো আপনারা ভয় পাবেন না, এতে উৎকণ্ঠার এমন কিছু নাই। এসব নিয়ে যারা নিউজ করে এগুলো ফালতু। আপনাদের মানসিক টেনশনে রাখার জন্য, আর কিছু না। উৎকণ্ঠার কি আছে ভাই? আপনি যোগ্যতা দিয়ে চাকরি পেয়েছেন। আপনার সবকিছুই ঠিকঠাক। এত উৎকণ্ঠার কি আছে? আমি তো বুঝলাম না। আপনাদেরকে নিয়ে এত মানে খেলার কি আছে? আপনাদের একটা কথা বলে দিয়ে আমি আমার ভিডিওটা থেকে চলে যাচ্ছি। এই যে যারা এই ভন্ড ভিউ ব্যবসায়ী যাদের দেখেন আপনারা, বুঝছেন? এরা কি করে জানেন? আপনার যতদিন পর্যন্ত আপনার ভিতরে উৎকণ্ঠা থাকবে, আপনাকে নিয়ে যতদিন পর্যন্ত খেলা যাবে, ততদিন পর্যন্ত ফুটবল বলেন, ক্রিকেট বলেন, ভলিবল বলেন, যে কয় বল বলেন না কেন, সব বল আপনাকে বানানো হবে। আপনাকে নিয়েই তাদের দৌড়াদৌড়ি। যেই আপনার সবকিছু কমপ্লিট হয়ে গেছে, আপনাকে চেনেই না, ছুঁড়ে ফেলা হবে। এবার আর দেখবেন আপনাকে নিয়ে কোনো নিউজও নাই। এবং যা আসবে দেখবেন যে ভালো নিউজ, খারাপ নিউজ নাই। মানে যেটা হয় না সেটা মানে আর করা হবে না। অর্থাৎ যেটা হয়েছে শুধু সেই নিউজটুকু করবে তারা। কি সব আপডেট তারা দেয় আলতু ফালতু, দুনিয়ায় যা না লাগে, জানে না বোঝে না। যদি তুমি না জানো, যেটুকু জানছো, যেটুকু তুমি সংবাদে পেয়েছো, যেটুকু তুমি আহ, মানে নিউজ পেপারে পেয়েছো, সেখান থেকে কিছু বলো। উল্টো পাল্টা বলে কি লাভ? যেটা তুমি জানো না, আন্দাজে কিছু কথা বললাম, এগুলো বলে কি লাভ বলে? হ্যাঁ? তো যা হোক, আমার জায়গা থেকে আমি বোঝানোর চেষ্টা করেছি, হয়তো আপনারা বুঝতে পেরেছেন। আমার কোনো কথায় বা কোনো কিছুতে যদি আমার ত্রুটি হয়ে থাকে আমাকে জানাবেন। তবে ওইটা কিন্তু ত্রুটি না। ওদেরকে যে আমি পিচাস বলেছি, ভণ্ড বলেছি, এটা আমি সারা জীবন বলবো। যারা এই ভণ্ড ব্যবসায়ী, যারা এগুলো করে, মানুষের ইমোশন নিয়ে যারা খেলা করে, মানুষের রিজিক নিয়ে যারা ফালতু কথা বলে, রিজিক নিয়ে যারা টানাটানি করে, এদের আমি পিচাসই বলবো। এরা পিচাস ছাড়া আর কিছু না। বুঝতে পেরেছেন? এখানে আমি মাপ চাবো না। কিন্তু যদি আমি কোনো তথ্য ভুল দিয়ে থাকি আমাকে জানাবেন।
আমি কথা দিচ্ছি আমি শুধরে নিব ইনশাল্লাহ। সব তো আমি ভালো জানবো না, ক্লিয়ার কাট জানবো না, কারণ ওই নোটিশগুলো কিন্তু গোপন নোটিশ ছিল। কারণ ২ তারিখে যে নোটিশটা ছিল, সেখানে আপনার মে মাসের ৩ তারিখ, ৭ তারিখ এবং ১০ তারিখের কিছু স্মারক নাম্বারে কিছু তথ্য আসছে। সেই তথ্যগুলোর উপরই ২ তারিখে গোপন নোটিশটা, ২রা জুনের গোপন নোটিশটা এসেছে সোশ্যাল মিডিয়াতে, আপনারা দেখেছেন। সেখানে কি বলা ছিল সেটা তো আমরা জানি না। তো সেই হিসাবে যা মনে হলো যে নিয়মে যাওয়ার কথা, সেই নিয়ম নিয়েই মূলত আপনার সাথে কথা বললাম। ওকে? যে চাকরিতে এটলিস্ট ট্রেনিং এর আগে অন্তত আপনাকে জেলায় যোগদান করানো হবে। আপনার পদায়নটা না দিক, যে প্রতিষ্ঠান আছে সেখানে যোগদান না করেন, কিন্তু অন্তত জেলায় যোগদান হবে। একটু নিশ্চিত থাকেন। ঠিক আছে? এটা হওয়ারই কথা। না হলে আপনাকে ট্রেনিং এ পাঠানো হবে না। তাহলে তো চাকরি বিধি বহির্ভূত কাজ হয়ে গেল। আর যদি সেটা করে থাকে, কিছু হয়তো করার থাকবে না, বাট আবার অনেক কিছুই করার থাকবে। সবাই মিলে যদি একসাথে হন, তখন তখন সে দিতে কিন্তু বাধ্য আপনার প্রাপ্য। সবাইকে এক হতে হবে, এক জায়গায় হতে হবে। সহজ কথা হলো, আমার এই ভিডিও এইখানেই হচ্ছে পরিসমাপ্তি। আপনার সাথে ন্যায় হলে আপনারা এক থাকবেন, অন্যায় হলেও এক থাকবেন। আলাদা হয়ে কোনো সিদ্ধান্তে যাবেন না। বুঝতে পেরেছেন? ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের রিজিক আল্লাহ পাক খুব দ্রুতই আপনাদের হাতে বুঝিয়ে দিন। ওই উসিলা দিয়ে কর্তৃপক্ষের দ্বারা, এটাই আমি চাই। রাখলাম। আল্লাহ হাফেজ।